সারা ক্যাম্পাস সেজেছে রঙিন আলোয়। অডিটোরিয়ামে তিল ধারণের জায়গা নেই। আজ মেঘলার পারফরমেন্স আছে। রাই সামনের সারিতে সিট পায়নি, দাঁড়িয়ে আছে একেবারে পেছনের দরজার কাছে। স্টেজে নীল শাড়ি পরে উঠল মেঘলা, চুলে বেলি ফুলের মালা, কপালে গাঢ় নীল টিপ। রাইয়ের মনে হলো, এই মেয়েটা কি মানুষ নাকি কোনো দেবী? মেঘলা মাইক্রোফোন হাতে নিল। আজ গিটার নেই, শুধু খালি গলায় গাইবে সে। সে গাইল, আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়। গানের সুরের জাদুতে পুরো হলরুম স্তব্ধ। কিন্তু রাইয়ের বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। মেঘলার গলায় আজ সুরের চেয়ে কান্না বেশি। গানের শেষের দিকে রাই স্পষ্ট দেখল মেঘলার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, যা সে খুব কৌশলে ওড়না দিয়ে মুছে ফেলল। সবাই তালি দিচ্ছে, চিৎকার করছে, কিন্তু রাইয়ের মনে হলো মেঘলা আপু ভালো নেই, একদম ভালো নেই। বাসায় ফেরার পর থেকেই মেঘলা দরজা বন্ধ করে রেখেছে। খালামণি অনেক ডাকাডাকি করেও খাওয়াতে পারেননি। শরীর খারাপ বলে শুয়ে পড়েছে। রাইয়ের চোখে ঘুম নেই। অডিটোরিয়ামে দেখা মেঘলার সেই জল ভেজা চোখটা তাকে তাড়া করে বেড়াচ্ছে। হঠাৎ মাঝরাতে মেঘলার রুম থেকে বিকট একটা শব্দ হলো, কাঁচ ভাঙার শব্দ। রাই এক মুহূর্ত দেরি করল না, খাট থেকে লাফিয়ে নেমে ছুটে গেল মেঘলার দরজায়। মেঘলা আপু, আপু, দরজা খোলো, কি হয়েছে? ভেতর থেকে কোনো সাড়া নেই, শুধু গোঙানির মতো কান্নার আওয়াজ আসছে। রাইয়ের শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। সে খালামণির রুমের দিকে দৌড়াতে চাইল, কিন্তু পরক্ষণেই ভাবল খালামণি হার্টের রোগী, এত রাতে ভয় পেয়ে যাবেন। রাই সাহসে ভর করে দরজায় ধাক্কা দিল। লক করা ছিল না, ছিটকিনিটা আলগা লাগানো ছিল। ধাক্কা দিতেই খুলে গেল। ঘরের দৃশ্য দেখে রাইয়ের হৃদস্পন্দন থমকে গেল। ফ্লোরে বসে আছে মেঘলা, তার সামনে একটা ভাঙা ছবি আর কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। হাতের তালুটা কেটে রক্ত পড়ছে, কিন্তু মেঘলার সেদিকে হুঁশ নেই। সে দুই হাতে মুখ ঢেকে ফ্লোরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সেই শাড়িটা এখনও তার পরনে, বেলি ফুলের মালাটা ছিঁড়ে পায়ের কাছে পড়ে আছে। ক্যাম্পাসের সেই তেজস্বিনী মেঘলা এখন এক বিধ্বস্ত মানবী। রাই দৌড়ে গিয়ে মেঘলার পাশে বসল। আপু, এ কি অবস্থা তোমার? হাত কেটে গেছে তো। মেঘলা মুখ তুলে তাকালো, তার চোখ দুটো জবা ফুলের মতো লাল। রাইকে দেখে সে চিৎকার করে উঠল, কে আসতে বলেছে তোকে? যা এখান থেকে, বেরিয়ে যা। রাই আজ ভয় পেল না। মেঘলার চিৎকারে সে বিন্দু মাত্র নড়ল না, বরং শক্ত করে মেঘলার কেটে যাওয়া হাতটা চেপে ধরল রক্ত বন্ধ করার জন্য। কোথাও যাব না আমি, তুমি চুপ করো প্লিজ আপু, রক্ত পড়ছে তো। মেঘলা নিজের হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করল। পড়ুক রক্ত, মরে যাই আমি, তাতে কার কি আসে যায়? কেন এসেছিস তুই? আমার কষ্ট দেখার খুব শখ তোর, তাই না? রাই কোনো কথা বলল না। সে জানে এখন যুক্তির সময় নয়। সে হাতের কাছে থাকা টিস্যু আর নিজের ওড়না দিয়ে মেঘলার হাতটা বেঁধে দিল। তারপর পরম মমতায় মেঘলার মাথাটা নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। মেঘলা প্রথমে বাধা দিল, ছটফট করল, কিন্তু রাইয়ের এই উষ্ণ আলিঙ্গন আর নীরব ভালোবাসার কাছে সে বেশ কিছুক্ষণ টিকতে পারল না। তার সব প্রতিরোধ ভেঙে পড়ল। রাইয়ের বুকে মুখ গুজে সে বাচ্চার মতো হাউমাউ করে কেঁদে উঠল। আমি আর পারছি না রে রাই, আমি আর অভিনয় করতে পারছি না, ভেতরটা পুড়ে যাচ্ছে আমার। রাই আলতো করে মেঘলার চুলে হাত বুলিয়ে দিতে লাগল। তার নিজের চোখ দিয়েও তখন জল পড়ছে। সে ফিসফিস করে বলল, কাঁদো আপু, যত খুশি কাঁদো, আমি আছি তো, আমি কোথাও যাব না। সেই রাতে আর কেউ ঘুমোল না। ভাঙা কাঁচের টুকরোগুলোর মাঝে বসে রাই মেঘলাকে আগলে রাখল। মেঘলা কাঁদল, নিজের জমানো সব কষ্ট উগরে দিল। কি সেই কষ্ট তা রাই তখনও জানে না, কিন্তু সে এটুকু বুঝল মেঘলার এই ভাঙা টুকরোগুলো জোড়া লাগানোর দায়িত্ব এখন তার। ভোরের আলো ফোটার ঠিক আগে ক্লান্ত হয়ে মেঘলার রাইয়ের কোলেই ঘুমে পড়ল। রাই দেখল ঘুমের মধ্যেও মেঘলার ভ্রু কুঁচকে আছে। সে আলতো করে মেঘলার কপালে একটা চুমু খেল।
মনে মনে বলল, তুমি যতই আমাকে দূরে ঠেলো, আমি তোমাকে ভালোবেসেই যাব। তোমার সব কষ্ট আজ থেকে আমার। এই প্রথম রাইয়ের একতরফা ভালোবাসা এক নতুন মোড় নিল। এখন আর শুধু মুগ্ধতা নয়, এখন মেঘলাকে বাঁচানোর এক নীরব শপথ। ভোরের নরম আলো জানালার পর্দা ভেদ করে ঘরের মেঝেতে এসে পড়েছে। রাইয়ের চোখ খুলে গেল। পিঠটা টনটন করছে, সারা রাত একই ভঙ্গিতে বসে থাকার ফল। সে নড়েচড়ে বসতে গিয়েই থমকে গেল। মেঘলা আপু এখনো তার কোলে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। কাল রাতের সে বিধ্বংসী ঝড়ের পর এখন মেঘলার মুখটা কি ভীষণ শান্ত, নিষ্পাপ দেখাচ্ছে। চোখের নিচে কালির দাগ আর ফোলা ভাবটা এখনও স্পষ্ট। রাই আলতো করে মেঘলার কপালে হাত রাখল। জ্বর নেই, স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। কিন্তু এখন সবচেয়ে জরুরি কাজ হল প্রমাণ লোপাট করা। খালামণি ঘুম থেকে ওঠার আগেই এই ভাঙা কাঁচ আর ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র সরাতে হবে। মেঘলা আপুকে সাবধানে বালিশে মাথা দিয়ে শুইয়ে দিল রাই। মেঝের উপর পড়ে থাকা ভাঙা কাঁচের টুকরোগুলো কুড়াতে কুড়াতে রাইয়ের চোখ আটকাল সেই ছবিটার উপর। ফ্রেমটা ভেঙে চুরমার, কিন্তু ছবিটা এখনও অক্ষত। ছবিটা হাতে তুলে নিল রাই। ছবিতে দুজন মানুষ, একজন হাস্যোজ্জ্বল মেঘলা আপু, যার চোখে মুখে আনন্দের ছটা, আর তার পাশে দাঁড়িয়ে এক শ্যামল বরণের তরুণী। মেয়েটা মেঘলার কাঁধে হাত দিয়ে হাসছে। দুজনের চোখেই কি গভীর ভালোবাসা! রাইয়ের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। এই ছবিটা লুকিয়ে ফেলল নিজের ব্যাগের ভেতর, পরে সময় করে দেখবে। এখন দ্রুত সব পরিষ্কার করে ফেলতে হবে। মেঘলার হাতটা ব্যান্ডেজ করা আছে, ওটা দেখে খালামণি নিশ্চয় প্রশ্ন করবেন। একটা মিথ্যে অজুহাত তৈরি রাখতে হবে। সকাল ৯টা, ডাইনিং টেবিলে নাশতা সাজানো। মেঘলা এখনও ঘর থেকে বেরোয়নি। খালামণি চিন্তিত মুখে বললেন, কি রে, মেঘলা উঠল না এখনো? ওর তো ক্লাস আছে। রাই রুটিতে ভাজি নিতে নিতে স্বাভাবিক গলায় বলল, মণি, আপুর শরীরটা একটু খারাপ। কাল রাতে পানি খেতে গিয়ে হাত থেকে গ্লাস পড়ে ভেঙে গেছে, হাতটাও একটু কেটেছে, তাই ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। খালামণি আঁতকে উঠলেন, কি বলিস, হাত কেটেছে? বেশি কাটেনি তো? না না মণি, সামান্য, আমি ব্যান্ডেজ করে দিয়েছি, তুমি টেনশন করো না। ঠিক তখনই মেঘলা ধীর পায়ে ডাইনিংয়ে এসে দাঁড়ালো, তার হাতে ব্যান্ডেজ। খালামণি ছুটে গেলেন মেয়ের কাছে। মারে, দেখিস না চোখে, হাতটা কিভাবে কাটলি? মেঘলা অবাক হয়ে রাইয়ের দিকে তাকালো। সে ভেবেছিল রাই নিশ্চয়ই মায়ের কাছে সব বলে দিয়েছে, রাতের সেই কান্না, সেই ভাঙচুর। কিন্তু রাই দিব্যে মিথ্যে বলে তাকে বাঁচিয়ে দিল। রাইয়ের চোখে তখন আশ্বাসের দৃষ্টি। মেঘলা মায়ের দিকে তাকিয়ে ম্লান হেসে বলল, কিছু না মা, অন্ধকারে বুঝতে পারিনি, রাই ছিল বলে রক্ষা। খালামণি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যাক, রাইমা এসে ভালোই হয়েছে। তুই তো নিজের যত্ন নিতে জানিস না, নে বসে খা। খাওয়ার টেবিলে মেঘলা বারবার আর চোখে রাইকে দেখছিল। এই পিচ্চি মেয়েটা, যাকে সে এতদিন অবহেলা করেছে, সে আজ তাকে মায়ের বকুনি আর লজ্জার হাত থেকে বাঁচালো। মেঘলার মনের বরফটা যেন একটু একটু করে গলতে শুরু করল। কলেজে যাওয়ার পথে আজ মেঘলা রিকশা নিল না, সে রাইয়ের পাশে পাশে হাঁটতে শুরু করল। রাই অবাক, মেঘলা আপু তো কখনো তার সাথে হাঁটে না। কিছু দূর যাওয়ার পর মেঘলা নীরবতা ভাঙল। থ্যাঙ্কস। রাই চমকে তাকালো। কেন আপু? মায়ের কাছে সত্যিটা না বলার জন্য, আর কাল রাতের জন্য। মেঘলার গলাটা একটু কেঁপে উঠল। রাই মৃদু হেসে বলল, ধন্যবাদ দিতে হবে না, আমি তো বলেছি আমি আছি। মেঘলা থমকে দাঁড়ালো, রাইয়ের চোখের দিকে সরাসরি তাকালো। ভোরের আলোয় রাইয়ের মায়া ভরা চোখ দুটো দেখে মেঘলার মনে হলো এই মেয়েটা অন্য সবার মতো নয়। মেঘলা হঠাৎ বলল, আজ ক্লাস শেষে লাইব্রেরিতে আসবি, তোকে কিছু দেখাবো। রাইয়ের হৃৎস্পন্দন বেড়ে গেল। মেঘলা আপু নিজে থেকে তাকে ডাকছে। সে দ্রুত মাথা নেড়ে বলল, আসবো আপু, অবশ্যই আসবো। দুপুর 2টো, সেন্ট্রাল লাইব্রেরি। মেঘলা এক কোনায় বসে আছে, সামনে একটা মোটা বই খোলা। রাই এসে বসতেই মেঘলা বইয়ের ভেতর থেকে একটা পুরনো ডায়েরি বের করল। এটা আমার পার্সোনাল ডায়েরি, কাউকে কখনো পড়তে দিইনি, কিন্তু কাল রাতে তুই যা দেখেছিস, আমার মনে হয় তোর জানা উচিত কেন আমি এমন। রাইয়ের হাত কাঁপছে, সে ডায়েরিটা হাতে নিল। মেঘলা জানালার বাইরের দিকে তাকিয়ে বলল,
পড়বি, তবে এখানে না, বাসায় গিয়ে। আর হ্যাঁ, পড়ার পর যদি আমাকে ঘৃণা করতে শুরু করিস, আমি অবাক হব না। রাই কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মেঘলা তাকে থামিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। আমি এখন যাই, আমার ওয়ার্ড ডিউটি আছে। মেঘলা চলে গেল। রাই ডায়েরিটা বুকে চেপে বসে রইল। তার মনে হচ্ছে সে মেঘলার হৃদয়ের চাবিটা হাতে পেয়েছে। কিন্তু মেঘলা কেন বলল ঘৃণা করার কথা? কি এমন লুকিয়ে আছে এই ডায়েরির পাতায়? সেই ছবির মেয়েটার সাথে এর কি সম্পর্ক? রাইয়ের একতরফা ভালোবাসা আর কৌতূহল এখন এক বিন্দুতে এসে মিলেছে। সে জানে না এই ডায়েরির পাতা উল্টালে তার নিজের জীবনটাও ওলটপালট হয়ে যাবে কিনা। ডায়েরিটা পড়ে শেষ করতে করতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। বাইরে আকাশ কালো করে মেঘ জমেছে। শুরু হয়েছে তুমুল ঝড় বৃষ্টি। রাই ডায়েরিটা বুকে চেপে বসে আছে। চোখের জল বাঁধ মানছে না তার। ডায়েরিতে লেখা তাহু আপুর কথা, মেঘলা আপুর প্রেমিকা। তাহু আর মেঘলার প্রেম ছিল সিনেমার মতো সুন্দর। কিন্তু 2 বছর আগে ঠিক আজকের এই দিনটিতেই এক বাইক অ্যাক্সিডেন্টে তাহু মারা যায়। তাহুর মৃত্যু মেঘলাকে ভেতর থেকে পাথর করে দিয়েছে। সে নিজেকে দোষী ভাবে, কারণ সেদিন তাহু তার সাথেই দেখা করতে আসছিল। রাই এখন বুঝতে পারছে মেঘলার ওই রুক্ষ আচরণের কারণ। মেঘলা আসলে কাউকে ভালোবাসতে ভয় পায়, পাছে আবার কাউকে হারাতে হয়। আজ খালামণি বাসায় নেই। বৃষ্টির কারণে তার বড় বোনের বাসায় আটকে গেছেন, ফিরতে পারবেন না। পুরো ফ্ল্যাটে আজ শুধু রাই আর মেঘলা। বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। লোডশেডিং হয়েছে সেই কখন। মোমবাতির আলোয় সারা বাড়িটা কেমন যেন ভৌতিক লাগছে। রাইয়ের খুব ভয় করছে, তবে ভূতের ভয় নয়, মেঘলা আপুর জন্য ভয়। আজকের দিনটা যে তাহুর মৃত্যুবার্ষিকী, ডায়েরি না পড়লে রাই জানত না। রাই ধীর পায়ে মেঘলার ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটা সামান্য ভাগ করা, ভেতরে আবছা অন্ধকার। মোমবাতির আলোয় দেখা যাচ্ছে মেঘলা জানালার গ্রিল ধরে বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে আছে। রাই নিঃশব্দে ভেতরে ঢুকল। আপু? মেঘলা চমকে ফিরে তাকালো। তার গাল বেয়ে জল পড়ছে। রাইকে দেখে সে দ্রুত চোখ মুছল না, বরং অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। রাইয়ের মনে হল এই মেঘলা সেই সিনিয়র বা কাজিন নয়, এই এক ভেঙে পড়া অবলা নারী যে একটু আশ্রয়ের কাঙাল। রাই এগিয়ে গিয়ে মেঘলার কাঁধে হাত রাখল। আপু? আমি সব জানি আপু, ডায়েরিটা পড়েছি। মেঘলা কোনো কথা বলল না, শুধু ঝরঝর করে কেঁদে ফেলল। রাই আর নিজেকে ধরে রাখতে পারল না, পেছন থেকে মেঘলাকে জড়িয়ে ধরল। কেঁদো না আপু, প্লিজ, নিজেকে আর কষ্ট দিও না। বাইরে তখন প্রলয়ঙ্করী ঝড়। মেঘলা হঠাৎ ঘুরে দাঁড়িয়ে রাইকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন রাইই তার একমাত্র বাঁচার অবলম্বন। মেঘলার শরীর কাঁপছে। রাই বুঝতে পারল মেঘলার শরীরে প্রচণ্ড জ্বর এসেছে। আবেগের তোড়ে আর জ্বরের ঘুরে মেঘলা রাইয়ের বুকে মুখ গুজে বিড়বিড় করতে লাগল, আমাকে ছেড়ে যাস না, সবাই চলে যায়, তুই যাস না। রাই মেঘলার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি কোথাও যাব না আপু, আমি আছি, আমি সারা জীবন থাকব। মুহূর্তটা ছিল বড় অদ্ভুত। বাইরের ঝড়ের শব্দ, ঘরের আবছা আলো ছায়া আর দুজনের বুকের ধরফরানে সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। মেঘলা মুখ তুলে রাইয়ের চোখের দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল এক গভীর আরতি। রাইয়ের মনে হলো মেঘলা তাকে দেখছে না, হয়তো তার মধ্যে হারিয়ে যাওয়া কোনো ভালোবাসাকে খুঁজছে। রাইয়ের নিজের বুকের ভেতর তখন তোলপাড়। সে আলতো করে হাত বাড়িয়ে মেঘলার চোখ মুছিয়ে দিল। মেঘলার ঠোঁট কাঁপছে। রাই আর নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারল না। সে মন্ত্রমুগ্ধের মতো মেঘলার কপালে একটা চুমু খেল। মেঘলা বাধা দিল না, বরং সে রাইয়ের গলা জড়িয়ে ধরল। জ্বরের উত্তাপ আর আবেগের দাবানল মিলেমিশে এক হয়ে গেল। মেঘলার নিঃশ্বাসের গরম বাতাস রাইয়ের মুখে লাগছে। রাইয়ের একতরফা ভালোবাসা, এতদিন ধরে জমিয়ে রাখা কষ্ট আর মেঘলার একাকিত্ব সব বাঁধ ভেঙে গেল এই মুহূর্তে। রাইয়ের ঠোঁট যখন মেঘলার ঠোঁট স্পর্শ করল, তখন বাইরে প্রবল শব্দে বজ্রপাত হল, কিন্তু ঘরের ভেতর তখন অন্য ঝড়। মেঘলা হয়তো এই মুহূর্তে রাইকে তাহু ভাবছে, কিংবা নিছক একাকিত্ব ঘোচাতে চাইছে, সেটা রাই জানে না। কিন্তু রাই জানে সে মেঘলাকে ভালোবাসে। বিছানায় দুজন দুজনকে আঁকড়ে ধরল। মেঘলার থেকে নীরব সম্মতি পেয়ে রাই যেন আরও বেসামাল হল।
তার কামুকতায় মেঘলার পরনের কাপড় খুলতে শুরু করল, সাথে তার ঠোঁটের বেসামাল চুম্বন তো রয়েছেই। আস্তে আস্তে নিচে নামতে লাগল রাই, গলার কাছটায় এসে ছোট ছোট চুমু, সাথে মৃদু কামড় দিতেও যেন ভুলে নাই। পরক্ষণই সে তার ইনারের ফিতেটা কাঁধ থেকে সরিয়ে দেয়, যার ফলে মেঘলার বুকের আকৃতি গঠন সব উন্মুক্ত হয়। বুকের দ্রুত ওঠানামায় রাই আর নিজেকে ধরে রাখতে পারে না সে। রাই মেঘলাকে অপর পাশ করে নিয়ে তার পিঠে চুমু খেতে শুরু করল। আহ উফ, শব্দ করতে শুরু করল মেঘলা। এতে রাই আরও উন্মাদ হয়ে গেল। সে মেঘলার পেটে কিস করতে করতে নিচে এসে নামল, তারপর মুখ ডুবিয়ে দিল সেখানে। মেঘলা মাথার চুল ধরে আরও চেপে ধরল তার সাথে। এভাবে কিছুক্ষণ চলার পর মেঘলা বলে ওঠে, আমি আর পারছি না রাই, ব্যথা করছে খুব। উফ, আহ, উফ, ওহ, শেষ করে দাও আজ আমায়। আর একটু সহ্য করো যান। পুরো ঘরটা সুখের শব্দে মেতে উঠেছে।